ত্রিনা এই মানুষটাকে খুব পছন্দ করে। কেমন ঠান্ডা একজন মানুষ। কথা কম বলাও যে এক ধরনের আর্ট, এই মানুষটা তা জানে। বড় বড় পার্টিতে ত্রিনা লক্ষ্য করেছে তার দুলাভাই একেবারেই কথা বলছেন না, অথচ তিনি যে কথা বলছেন না চুপচাপ আছেন তাও ধরা পড়ছে না। এমন নয় যে তিনি কথা বলতে পারেন না, ভালোই পারেন। যখন কথা বলেন মুগ্ধ হয়ে শুনতে হয়। ত্রিনা বলল, কেমন আছেন দুলাভাই? মহসিন হাসলেন। এই হাসি একসঙ্গে অনেক কথা বলে ফেলল। ত্রিনা মনে মনে ভাবল, আপার মতো ভাগ্যবতী মেয়ে হয় না। দুলাভাই, বলো। আমার দিকে একটু ভালো করে তাকান তো দুলাভাই। তাকালাম। আমাকে দেখে কি মনে হচ্ছে? মহসিন তীক্ষ্ণ দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ওপর দিয়ে একটা বড় ধরনের ঝড় বয়ে গেছে। ঠিক ধরেছেন। এখন আন্দাজ করুন ঝড়ের কারণটা কি? আন্দাজ করতে পারছি না, আন্দাজের ব্যাপারে আমি বেশ কাঁচা। তবু আন্দাজ করুন। মনে হচ্ছে তোমার ভালোবাসার কোনো মানুষ তোমাকে হঠাৎ বিনা কারণে ত্যাগ করেছে। হয়নি। কারণটা কি আপনি জানতে চান? তুমি বলতে চাইলে অবশ্যই জানতে চাই, বলতে না চাইলে জানতে চাই না। আমি বলতে চাই, আপনাকে বলার জন্যই বসে আছি, নয়তো কখন চলে যেতাম। বলো। এখানে না, আমার সঙ্গে বাগানে চলুন। সিরিয়াস কিছু নাকি? হ্যাঁ সিরিয়াস, খুব সিরিয়াস। বলবো, কিন্তু মন দিয়ে শুনবেন, হাসতে পারবেন না। হাসি আসলেও হাসবো না। না, প্রতিজ্ঞা করুন হাসবেন না। প্রতিজ্ঞা করলাম। বলুন, প্রমিস। প্রমিস। তাহলে চলুন বাগানে যাই। বাগানে হাঁটতে হাঁটতে মহসিন ত্রিনার কথা শুনলেন। তিনি হাসলেন না, বিরক্ত হলেন। ত্রিনা বলল, দুলাভাই, আপনি কি আমার কথা বিশ্বাস করলেন? না। না কেন? মানুষ অন্যের মনের কথা বুঝতে পারে না। থট রিডিং বলে কিছু নেই। ম্যাজিশিয়ানরা মাঝে মাঝে থট রিডিং এর কিছু খেলা দেখান, তার কৌশল ভিন্ন। ম্যাজিশিয়ানদের থট রিডিং এর কথা বলছি না দুলাভাই, নিশানাথ বাবুর কথা বলছি। উনি সত্যি সত্যি মানুষের মনের কথা বলতে পারেন, মানুষের মাথার মধ্যে যেতে পারেন। উনি কোনো জীবাণু না ভাইরাস যে মানুষের মাথার মধ্যে ঢুকে যাবেন। যা শোনো তাই বিশ্বাস করো কেন? তুমি একজন ডাক্তার, তুমি হবে যুক্তিবাদী। আপনি বুঝতে পারছেন না, আমি যুক্তিবাদী বলেই নিশানাথ বাবুর ক্ষমতা দেখে এত আপসেট হচ্ছি। আপসেট হবার কোনো কারণ নেই। তুমি বাসায় যাও, ঠান্ডা পানিতে গোসল করে ঘুমাও। ত্রিনা মন খারাপ করে ফেলল। মহসিন বললেন, এই পৃথিবী, এই গ্রহ নক্ষত্র চলছে লজিকের ওপরে। তুমি যা বলছো তা লজিকের বাইরে, কাজেই আমরা তা অস্বীকার করব। প্রমাণ দেখালে অস্বীকার করব? হ্যাঁ, কারণ তুমি যা প্রমাণ বলে ভাবছো তা প্রমাণ নয়, প্রমাণ থাকতে পারে না। যদি থাকে? বললাম তো নেই। মহসিন অফিসে গেলেন না, সারাদিন ঘরেই রইলেন। খানিকক্ষণ বাগানের কাজ করলেন, স্টেরিওতে গান শুনলেন। দীপাকে বললেন, চলো আজ রাতে বাইরে কোথাও খেতে যাই। ত্রিনা যখন আছে ভালোই লাগবে, বাইরে অনেকদিন যাওয়া হয় না। দীপা বললেন, নিশানার চাচাকে এই অবস্থায় রেখে বাইরে খেতে যাবার প্রশ্নই ওঠে না। শরীর কি আরো খারাপ করেছে নাকি? হ্যাঁ, কি সব আবল তাবল বকছেন? আবল তাবল তো সবসময় বলতেন, এটা আর নতুন কি? এখন যা বলছেন তার কোনো মাথা মুন্ডু নেই। এখন আমাকে ডেকে বললেন, মা খবরদার তুমি স্ত্রীতে হাত দেবে না, কোনো ক্রমেই না। ঘরে যে কটা স্ত্রী আছে সব আমার কাছে পাঠিয়ে দিয়ে যাও। মহসিন স্তব্ধ হয়ে বসে রইলেন। তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম হলো। দীপা বললেন, কি যন্ত্রণা বলো তো দেখি। 2টা স্ত্রী ওর হাতে দিয়ে আসতে হয়েছে। তুমি দিয়ে এসেছো? হ্যাঁ, না দিয়ে আর কি করব বলো।
যা হইচই করছেন? মহসিন ঠান্ডা মাথায় দ্বিতীয় সিদ্ধান্ত নিলেন। দ্বিতীয় সিদ্ধান্ত নিতে তার খুব বেগ পেতে হলো না। তিনি নিজেকে বোঝালেন, অসুস্থ বৃদ্ধ একজন মানুষের অকারণে বেঁচে থাকার কোনো অর্থ হয় না। এই বৃদ্ধ তো এমনিতেই মারা যাচ্ছে, দুদিন আগে মারা গেলে কারোর কোনো ক্ষতি হবে না। একজন অথর্ব বুড়োকে হত্যা করাও কঠিন কিছু নয়, খুবই সহজ, খুব সহজ। অনেক পদ্ধতি আছে, সেই অনেক পদ্ধতির যে কোনো একটি গ্রহণ করা যায়। যেমন নাকের ওপর একটা বালিশ চেপে ধরা। দীর্ঘ সময় চেপে ধরার কোনো প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিটের মধ্যেই মামলা খতম। এই মামলা সেরে ফেলা উচিত, মোটেই দেরি করা উচিত নয়। আজ রাতে সেরে ফেলাই ভালো। দেরি করা ঠিক হবে না, কিছুতেই না। দীপা বললেন, তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? এমনি, শরীরটা মনে হয় ভালো না। যাও শুয়ে থাকো। তিনি শুয়ে রইলেন। ঠান্ডা মাথায় তাকে ভাবতে হবে, খুব ঠান্ডা মাথায়। সময় নেই, হাতে একেবারেই সময় নেই। দীপা বললেন, মাথায় হাত বুলিয়ে দেব? তিনি বললেন, দাও। তিনি চোখ বন্ধ করে শুয়ে আছেন। দীপা মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আরামে চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু তিনি ঘুমোচ্ছেন না। ঘুমোবার উপায় নেই, তাকে জেগে থাকতে হবে, ভাবতে হবে ঠান্ডা মাথায়, খুব ঠান্ডা মাথায়। রাত 2টোর মতো বাজে। মহসিন খুব সাবধানে বিছানা থেকে নামলেন। দীপা অঘরে ঘুমোচ্ছে। ঘুমের মধ্যেই সে তৃপ্তির একটা শব্দ করল। খানিকক্ষণের জন্য তিনি অন্যমনস্ক হয়ে পড়লেন। একবার মনে হলো আবার বিছানায় ফিরে আসবেন। পর মুহূর্তেই সেই পরিকল্পনা বাতিল করে খালি পায়ে সিঁড়ি বেয়ে একতলায় নেমে গেলেন। খুব সাবধানে দরজা খুলে বারান্দায় এলেন। যদিও এত সাবধানতার কোনো প্রয়োজন নেই, তিনি হাঁটছেন নিজের বাড়িতে। কেউ তাকে দেখলেও কিছু যায় আসে না। তিনি যাচ্ছেন নিশানাতের ঘরে। এর মধ্যেও অস্বাভাবিকতার কিছু নেই। তিনি তো যেতেই পারেন, নিশানাত একজন রোগী মানুষ। রাত বেরোতে তাকে দেখতে যাওয়াই তো স্বাভাবিক। নিশানাতের ঘরে ঢোকাও কোনো সমস্যা নয়। তার ঘরের দরজা খোলা থাকে, যাতে সময়ে অসময়ে তার ঘরে যাওয়া আসা যায়। মহসিন ছোট ছোট পা ফেলে এগোচ্ছেন। আকাশ মেঘলা, তার শীত শীত করছে, পায়েও ঠান্ডা লাগছে। চটি জোড়া পরে নিলেও হতো। নিশানাত বাবুর ঘরের কাছাকাছি আসতেই তিনি কপালের বাঁ দিকে ভোঁতা এক ধরনের যন্ত্রণা অনুভব করলেন। হালকা যন্ত্রণা। তিনি ঝেড়ে ফেলার চেষ্টা করছেন, পারছেন না। যন্ত্রণাটা কেমন যেন সারা মাথায় ছড়িয়ে পড়ছে। এর মানে কি? নিশানাত কি তার মাথার মধ্যে ঢুকে পড়েছে? এও কি সম্ভব? এটা কি বিশ্বাস্য? অসম্ভব নয়। এই অদ্ভুত পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। স্ত্রীর কথা দীপাকে বলা হয়েছে যখন, তখন সম্ভব, অবশ্যই সম্ভব। মহসিন দ্রুত এগিয়ে যেতে চেষ্টা করলেন। তার হাতে সময় নেই। সময় নেই নিশানাতের হাতেও। নিশানাত মহসিনের মাথার ভেতর ঢুকে গেছেন। তাকেও অতি দ্রুত কাজ করতে হচ্ছে। মহসিনের মাথা থেকে নুসরাত জাহান নামের মেয়েটির সমস্ত স্মৃতি মুছে ফেলতে হবে। কঠিন কাজ। একটি স্মৃতি 10টি স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকে। অন্যগুলি নষ্ট না করে সেই স্মৃতি নষ্ট করা যায় না। স্মৃতির জাল দীর্ঘ ও সূক্ষ্ম, মাকড়সার জালের মতো তা ছড়ানো। এই জাল থেকে একটি সুতো ছিঁড়ে ফেলতে হবে। এমনভাবে ছিঁড়তে হবে যেন জালের কোনো ক্ষতি না হয়। কঠিন কাজ, অতি কঠিন কাজে হাতে সময় এত অল্প। মহসিনের মনের ভেতর থেকে কুটিল ক্রোধ, ভয়ঙ্কর ঘৃণাও নষ্ট করে দিতে হবে, যেন প্রবল ভালোবাসা জেগে ওঠে দীপা নামের অসাধারণ মেয়েটির দিকে, যে মেয়েটির জন্ম দেবী অংশে। সময় নেই, মোটেই সময় নেই। কঠিন কাজ, ভয়ঙ্কর কঠিন কাজ। মহসিন নিশানাতের ঘরে ঢুকে পড়েছেন। নিশানাত কাত হয়ে শুয়ে আছেন।
পায়ের কাছে কোলবালিশ। মহসিন কোলবালিশ হাতে তুলে নিলেন। তার হাত একটু কাঁপছে, মাথায় যন্ত্রণা প্রবল হয়ে উঠছে। উঠুক, তিনি তার কাজ শেষ করবেন। সারা জীবন তিনি তার পরিকল্পনা অক্ষরে অক্ষরে কাজে খাটিয়েছেন, আজও খাটাবেন। এর কোনো নড়চড় হবে না। কিন্তু মাথা যেন এলোমেলো হয়ে যাচ্ছে, বড় অস্বস্তি বোধ হচ্ছে, বমি বমি ভাব হচ্ছে। হোক, যা ইচ্ছা হোক। তিনি নিচু হয়ে নিশানাতের মুখের ওপর বালিশ চেপে ধরলেন। সময় শেষ হয়ে এসেছে, আর মাত্র কয়েক মুহূর্ত। নিশানাত মৃত্যুর স্বরূপ বুঝতে পারছেন। বড়ই আফসোস, কাউকে তা জানাতে পারছেন না, কারণ তার কাজ শেষ হয়নি, এখনো কিছু কাজ বাকি আছে। মহসিন এই মুহূর্তে একটি খুন করছে। এই খুনের স্মৃতিও তার মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। এই ভয়াবহ স্মৃতি নিয়ে সে স্বাভাবিক মানুষের জীবনযাপন করতে পারবে না। এই স্মৃতিও নষ্ট করতে হবে, সময় নেই। এক অনুপল সময়ও নষ্ট করা যাবে না। যদি কিছু সময় থাকতো, তাহলে মৃত্যুর স্বরূপ অন্য কাউকে বলে যেতে পারতেন। শুধু একটি কথা যদি বলতে পারতেন, যদি জানিয়ে যেতে পারতেন, ভয়াবহ নয়, কুৎসিত নয়, মৃত্যুর সৌন্দর্য জন্মের চেয়েও কোনো অংশে কম নয়। কাকে জানাবেন? মহসিনকে? মন্দ কি? কেউ একজন জানুক। মহসিন সাধারণত খুব ভোরবেলায় জাগেন। আজ ঘুম ভাঙল অনেক বেলায়। দীপা ডেকে তুলে বললেন, তোমার একটা জরুরি টেলিফোন। মহসিন আধো ঘুমে টেলিফোন রিসিভারে মুখ লাগিয়ে বললেন, কে? ওপার থেকে মধুর স্বরে বলা হলো, আমিটা কে? আমি নুসরাত জাহান, নুসা। নুসা মানে? নুসাকে? ওপাশ থেকে কাঁদো কাঁদো গলায় বলা হলো, আমি তোমার নুসা। মহসিন বিস্মিত ও বিরক্ত হলেন। তুমি এমন করছো কেন? আমি নুসা। মহসিন টেলিফোন নামিয়ে রাখলেন। বিছানার পাশে দীপা দাঁড়িয়ে আছেন, তার চোখ জলে ভেজা। সেদিকে তাকিয়ে মহসিনের মন মায়ায় ভরে গেল। এত গভীর মায়া, এত গভীর মমতা তার ভেতরে আছে, তা তিনি কখনো বোঝেননি। এই মমতার উৎস কি? তিনি হাত বাড়িয়ে দীপাকে স্পর্শ করলেন। দীপা নিচু গলায় বলল, নিশানার চাচা কাল রাতে মারা গেছেন। দীপার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। মহসিনের চোখ ভিজে উঠল। তিনি গভীর বেদনা বোধ করলেন। ফিসফিস করে বললেন, মৃত্যু নিয়ে মন খারাপ করতে নেই দীপা। মৃত্যু আনন্দময়, আমরা জানি না বলেই ভয় পাই। এইটুকু বলেই তিনি চমকে উঠলেন। কেন এরকম একটা অদ্ভুত কথা বললেন তিনি ভেবে পেলেন না। তার মনে হলো এই কথাগুলি স্বপ্নে পেয়েছেন। হ্যাঁ, অদ্ভুত একটা স্বপ্ন তিনি কাল রাতে দেখেছেন। যেন খুব একটা শীতের রাত, খালি পায়ে হেঁটে হেঁটে কোথায় যেন যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? দীপা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। তার গাল অশ্রুতে ভেজা। মহসিন সেই অশ্রু মুছিয়ে দেবার চেষ্টা করছেন। তিনি গাঢ় স্বরে ডাকলেন, দীপা। দীপা কিছু বলল না। তিনি বললেন, আমি তোমাকে ভালোবাসি দীপা, এরকম করে কেঁদো না, আমার কষ্ট হচ্ছে, সত্যি কষ্ট হচ্ছে। বলতে বলতে সত্যি সত্যি তার চোখে জল এসে গেল। এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্র আর কিছু নেই। এই পবিত্র জলের স্পর্শে সব গ্লানি, সব মালিন্য কেটে যায়। শেষ হলো প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের কুহক উপন্যাসের শেষ পর্ব। আজকের এই উপন্যাস পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি এরকমই নতুন একটি উপন্যাস কিংবা ছোট গল্প নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসব। ততদিনের জন্য সবাইকে টাটা জানিয়ে এই পর্যন্তই শেষ করছি। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান।